মধ্যপ্রাচ্যের সংঘাতের মেয়াদ বাড়লে বাংলাদেশকে এখনই অর্থনৈতিক কূটনীতিক দক্ষতা বৃদ্ধিতে জোর দেওয়ার তাগিদ আনতে হবে জনজীবনের সংযম। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ও শিলাবৃষ্টি। ঢাকায় নারী ও ঠাকুরগাঁওয়ে স্কুল ছাত্রের মৃত্যু। নেত্রকোনায় বজ্রপাতে প্রাণ গেল 2 জনের। এবার ইরানের খার্ক দ্বীপের সামরিক স্থাপনায় বোমা হামলার দাবি ট্রাম্পের। হরমুজ প্রণালী খুলে না দিলে তেলের অবকাঠামোয় হামলার হুমকি। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। সকাল 8টা থেকে অনলাইনে বিক্রি শুরু হয় এসব টিকিট। এই সময় পাওয়া যাবে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের আসনের টিকিট। দুপুর 2টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের সব আন্তনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট। সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদ উল ফিতর উপলক্ষে বিশেষ ট্রেন যাত্রার প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। শুধু রেলেই নয়, সড়কপথেও রাজধানী ছাড়ছেন অনেকেই। তবে রাজধানীর বাস কাউন্টারগুলোতে এখনও সেভাবে ভিড় লক্ষ্য করা যায়নি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশকে এখনই অর্থনৈতিক এবং কূটনীতিক দক্ষতা বৃদ্ধির প্রস্তুতি নিতে হবে। বিশেষ কোনো দেশের পক্ষ না নিয়ে যুদ্ধের বিরোধিতা এবং জনজীবনের সংযম আনা ছাড়া এই যুদ্ধের প্রভাব মোকাবেলা সম্ভব নয় বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্য সংঘাতে সবার আগে যে প্রশ্নটি উঠেছে তা হলো এই যুদ্ধ কতটা দীর্ঘস্থায়ী হবে আর জ্বালানি তেলের সংকটে বাংলাদেশের মতো দেশগুলোর পরিস্থিতি কি দাঁড়াবে। ইতিমধ্যে রাজধানী ঢাকার মানুষের মধ্যে প্যানিক বাইং এর প্রবণতা বেড়ে গেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন, যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে বাংলাদেশকে অর্থনৈতিক ম্যাপিং করতে হবে। যুদ্ধ পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্যে দক্ষ শ্রমিক পাঠানোও পরিকল্পনায় রাখতে হবে। সবসময় ওয়ার্স্ট সিনারিও নিয়ে কাজ করতে হয়, কিন্তু যে আমার 1 বছর যদি এই যুদ্ধটা চলে আমার কি হতে পারে, আমার কি অল্টারনেটিভ আছে, কোত্থেকে তেল আসতে পারে। মিডল ইস্টের একাধিক দেশ কিন্তু প্রচণ্ডভাবে তাদের ক্ষয়ক্ষতি হয়েছে। এখন এগুলোর রিকনস্ট্রাকশন তো করতে হবে। বাংলাদেশের লেবার তখন দরকার হবেই। যুদ্ধ কিন্তু ইরানিরা 8 বছর করেছে, তখন আমাদের অবস্থা আরও অনেক খারাপ ছিল। আমরা তখন ইকোনমিক একদম তলানিতে ছিলাম 80 দশকে। সেই সময় তো আমরা একটু হজম করেছি। এবারের একটু যেটা হচ্ছে যে আমাদের লাইফস্টাইলটা পাল্টে গেছে এবং সেই লাইফস্টাইলকে লাগাম টেনে ধরতে হবে। কূটনীতিতে কিছুটা অবসকিউরিটি বা অস্পষ্টতা রেখে যুদ্ধবিরোধী অবস্থান নেয়ার কথা বলেন তারা। এমন কোনো কথা বলা উচিত হবে না যেটা এদিক বা ওদিক চলে গেল, কারণ প্রয়োজনও নেই। এবং এক ধরনের কি বলা হয়, যদি অস্বচ্ছতা থাকে তাতে কোনো অসুবিধা নেই। মাঝে মাঝে কূটনীতির মধ্যে অস্বচ্ছতাও তো কিন্তু একটা পাওয়ারফুল মেসেজ দিয়ে যায়। মানবিক দিক থেকে কিন্তু আমাদেরকে একটা পক্ষ নিতে হবে, সেটা হলো যুদ্ধবিরোধী। আমাদের কথা হয়তো কেউ শুনবে না, কিন্তু আমরা যে খেয়াল রাখছি, আমরা যে এই বিশ্বের একটা অংশ, দুনিয়াটা তো তাদের একার না, দুনিয়াতে তো আমাদের মতো আরও ছোট ছোট অনেক দেশ আছে। সবাইকে একত্রিতভাবে প্রতিবাদ করতে হবে। তবে যে কোনো মানবতা বিরোধী ঘটনার বিরুদ্ধে বাংলাদেশের শক্ত অবস্থান নেয়ার কথাও বলেন তারা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। হবিগঞ্জ জেলায় শনিবার গভীর রাতে ঝোড়ো হাওয়া, বৃষ্টি ও শিলাবৃষ্টির ঘটনা ঘটেছে। রাত প্রায় 2টা থেকে 2:30 পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এই আবহাওয়া বিরাজ করে। এ সময় জেলার বাহুবল, নবীগঞ্জ, বানিয়াচং, মাধবপুর ও হবিগঞ্জ সদর উপজেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হয়। এর মধ্যে বাহুবল, নবীগঞ্জ ও বানিয়াচং উপজেলার কয়েকটি স্থানে শিলাবৃষ্টি হয়েছে। তবে ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির ঘটনায় তাৎক্ষণিকভাবে কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নারীর টানে বাড়ি ফেরা বাঙালি সত্তার এক চিরন্তন আবেগ। সেই আবেগের পালে হাওয়া দিতে জীবনানন্দের শহর বরিশালে নৌ ও সড়ক পথের বাহনগুলোতে এখন সাজ সাজ রব, যদিও যাত্রীদের সংখ্যা, নিরাপত্তা ও বাড়তি ভাড়া নিয়ে। লঞ্চের সাইরেন যেন এক চিরচেনা সুর। কীর্তনখোলার ঢেউয়ে দোল খায় হাজারো মানুষের স্বপ্ন, যেখানে প্রতিটি কম্পন বলে বাড়ি ফিরছি আর অল্প।
ঈদ ঘিরে শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত অ্যাডভেঞ্চার ৯ সহ ঢাকা বরিশাল রুটের লঞ্চগুলো। ঈদকে সামনে রেখে লঞ্চের যাবতীয় মেরামতের কাজ কমপ্লিট করেছি, রঙের কাজ চলমান, 2-1 দিনের ভিতরে শেষ হয়ে যাবে। আমাদের রঙের কাজ, ইঞ্জিনের সার্ভিসিং কাজ এবং আদারওয়াইজ যেসব কাজগুলো আছে সবগুলোই প্রায় সম্পূর্ণ শেষ পর্যায়ে। আমরা আর অল্প কিছুদিনের মধ্যেই আমরা ঈদের ট্রিপে চলে যাব। এদিকে ঈদযাত্রার চিরচেনা রূপ দেখা যাবে ঢাকা বরিশাল মহাসড়কেও। নতুল্লাবাদ ও রূপাতলী বাস টার্মিনালের পাশের গ্যারেজগুলোতে পুরনো বাস সংস্কার করা হচ্ছে। যাত্রীদের চাওয়া ভাড়া বৃদ্ধির বাড়তি বোঝা আর অনিরাপত্তার শঙ্কা যেন ফিকে না করে দেয় ঈদের খুশি। এমনিতে আমরা স্টুডেন্ট ভাড়া দিই, তবে এখন স্টুডেন্ট ভাড়াটা নিতে চাচ্ছে না। মহান যেই ভাড়াটা আছে এই ভাড়াটা যে সব সময় থাকে, কোনো সিন্ডিকেট না হয়। কিন্তু এই যে আন্তজেলা যে বাসগুলো রয়েছে, যেমন হতে পারে বরিশাল থেকে গোপালগঞ্জ বা ফরিদপুর, এই বাসগুলো দেখা যায় যে অস্বাভাবিক ভাড়া নিয়ে থাকে। না, লঞ্চে ভাড়া আমরা বাড়াই নিই তো, লঞ্চে ভাড়া বাড়াবার কোনো যুক্তিই নেই। গভর্নমেন্টের যে নিয়ম অনুযায়ী তার চেয়ে আমরা ভাড়া আরও কম কাটি। জেলা বাস মালিক ও বরিশাল নদীবন্দর কর্তৃপক্ষ বলছে, যাত্রী সেবায় তৎপর থাকবেন তারা। গভর্নমেন্টের যে গেজেট করা যে ভাড়া যেটা আছে সেটাই হবে। যদি তেলের দাম বাড়ে গভর্নমেন্ট সিদ্ধান্ত দিয়ে দেবে সেইভাবেই, এর ভাড়া নেওয়ার কোনো সুযোগ নাই। ঈদের সময় আমরা এখানে পর্যাপ্ত পরিমাণ যাত্রীদের নিরাপত্তার জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এখানে কাজ করবে। ঈদের জন্য আমাদের 16টি লঞ্চ আপনার ঢাকা বরিশাল আমাদের প্রস্তুত রয়েছে। ঈদকে কেন্দ্র করে শুরু হচ্ছে শেকড়ের টানে নিরে ফেরার আকুলতা। তাই জীর্ণতা কাটিয়ে প্রস্তুত করা হচ্ছে সড়ক কিংবা নৌপথের সব বাহন। তবে প্রস্তুতির এই ঝকঝকে আয়োজনের আড়ালে বাড়তি ভাড়া আদায় যেন যাত্রী ভোগান্তির কারণ না হয়, পাশাপাশি ঈদযাত্রায় সার্বিক নিরাপত্তা যাতে বজায় থাকে সে প্রত্যাশা সাধারণ যাত্রীদের। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল। বগুড়া শহরের 2 প্রবেশদ্বার মাটিটালি ও বনানী লিচুতলার মহাসড়ক 4 লেনে উন্নীত করা হলেও সংযোগস্থলে পারাপারের জন্য নির্মাণ করা হয়নি কোনো আন্ডারপাস। ফলে প্রতিদিন শহরে যাতায়াতকারী শত শত নারী পুরুষকে পায়ে হেঁটে ব্যস্ত মহাসড়ক পার হতে হচ্ছে। দ্রুতগতির যানবাহনের ধাক্কায় ঝরছে প্রাণ। এই দুটি স্পটকে মরণ ফাঁদ হিসেবে চিহ্নিত করছে সাধারণ মানুষ। বাচ্চা নিয়ে আসলে জীবনটা হাতে নিয়ে বের হওয়া অনেক কষ্টকর। দেখতে দেখতে একটা গাড়ি হুট করে আসে দুর্ঘটনা হয়ে যায়। দ্রুতগতির যানবাহনের বিরামহীন ছুটে চলার মধ্যেই প্রতিনিয়ত এভাবে শত শত মানুষকে পায়ে হেঁটে 4 লেনের মহাসড়ক পারাপার হতে হচ্ছে। এটি বগুড়া শহরের উত্তরে মাটিডালি মোড়ের দৃশ্য। একই অবস্থা দক্ষিণে বনানী লিচুতলা এলাকাতেও। 2টি পয়েন্টে মহাসড়ক পারাপারের জন্য কোনো ফ্লাইওভার না থাকায় প্রাণ হাতে নিয়েই মহাসড়ক পারাপার হতে হচ্ছে। এটা তো হেঁটে পার হওয়ার জায়গায় না, কারণ 2 পাশ থেকে গাড়ি আসতেছে, দেখা যায় এ পাশ থেকে ও পাশ থেকে, দেখে দেখে পার হওয়া লাগতেছে। তো আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। বাচ্চা নিয়ে আসলে জীবনটা হাতে নিয়ে বের হওয়া অনেক কষ্টকর। 1টা থেকে 2টা অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে, এবং প্রতি অ্যাক্সিডেন্টে 2-1 জন মানুষ মারা যাচ্ছে। তো এটা বনানীতে এখন হয়ে গেছে একটা মরণ ফাঁদ। সবশেষ একই এলাকায় 18 ও 20 ফেব্রুয়ারি আলাদা সড়ক দুর্ঘটনায় 2 নারী নিহত হন। এছাড়া মহাসড়ক পার হতে গিয়ে ঝরেছে আরও অনেক প্রাণ। রাস্তা পারাপারের কারণেই প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটতেছে। শুক্রবারে একটা হয়েছে, রবিবারে একটা হয়েছে, তারপরের দিনে একটা হয়েছে, মানে দুর্ঘটনা লাগাই আছে। আমার ড্যান বাও দিয়ে দেখে পার হওয়া লাগিচ্ছে, তাও গাড়ির তো একটা ফোর্স আছে। দেখতে দেখতে একটা গাড়ি হুট করে আসে একটা দুর্ঘটনা হয়ে যায়। মাটিডালি ও বনানী লিচুতলা এলাকায় ফ্লাইওভার নির্মাণের প্রস্তাব না করায় প্রকল্প কর্মকর্তাদের দোষছে সচেতন মহল। আর হাইওয়ে পুলিশ বলছে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে, এতে সড়কে তৈরি হয় চাপ। তাদেরকেই দায়ী করব যারা এই ডিজাইনটি বাস্তবায়ন করেছে সাসেক্স প্রজেক্টের আওতায়। তাদেরকে কেন এটা করা বাদ দেওয়া হলো ফ্লাইওভার, এবং কেন ডিজাইনের ত্রুটি থাকলো, এই ত্রুটির বিষয়ে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যে কোনো একটা দুর্ঘটনা ঘটলে তো আপনার রাস্তা, স্থানীয় জনগণ বিক্ষোভ শুরু করে রাস্তা বন্ধ করে দেয়, সেটা আমাদের একটা প্রেশার আসে। আর তাছাড়া আমাদের চোখের সামনে যখন কেউ রাস্তা পারাপার হয়, সে যাতে দুর্ঘটনা পতিত না হয়, এবং আমাদের মনের মধ্যেও একটা আশঙ্কা থাকে। এই সব দিক বিবেচনা করে আমাদের একটু মেন্টাল প্রেশার থাকে। মহাসড়ক নির্মাণের পরিকল্পনায় ফ্লাইওভার যুক্ত করে অনুমোদনের জন্য কমিশনে পাঠানো হয়েছে, এমনটাই বলছে প্রকল্প পরিচালক।
এই ফ্লাইওভারটি প্রয়োজনীয়তা অনুভব করে আমরা একটা পিডিপিপি তৈরি করেছিলাম। এই পিডিপিপিটি আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে প্ল্যানিং কমিশনে পাঠিয়েছিলাম, কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় ব্যাপারটি অগ্রসর হয়নি। তবে আশা করি যে এই নতুন সরকার আমলে এই ব্যাপারটি নিয়ে কাজ করা যাবে। বগুড়ায় 4 লেনের মহাসড়ক দিয়ে প্রতিদিন গড়ে 20,000 যানবাহন চলাচল করে। ঈদ মৌসুমে যানবাহনের সংখ্যা বেড়ে যায় দ্বিগুণ। ডিবিসি নিউজ ডেস্ক। দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী বলেশ্বর নদী দখল ও ভরাটের কবলে পড়ে এখন অস্তিত্ব সংকটে। বাগেরহাট পিরোজপুর সীমান্তবর্তী এলাকায় নদীটি ক্রমেই সংকুচিত হয়ে পড়ছে। স্থানীয়রা বলছেন, নদীর অবৈধ দখল উচ্ছেদ করে খনন করলে লাভবান হবে কৃষক। দখল, অপরিকল্পিত কার্যক্রম ও সরকারি ব্যবস্থাপনার অভাবে মরতে বসেছে একসময়কার প্রমত্তা নদী বলেশ্বর। চর দখল করে গড়ে তোলা হয়েছে কৃষিজমি, মৎস্যঘের ও বসতবাড়ি। শুষ্ক মৌসুমে নদীর তলদেশে জেগে ওঠা বালুচরই এখন দখলদারদের নতুন ঠিকানা। নদীর পানি কমে যাওয়া ও খনন না হওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে নদীর মূল স্রোতধারা, কমছে পানি প্রবাহ। বর্ষা মৌসুমে পানি আটকে জলাবদ্ধতা ও ভাঙনের ঝুঁকি বাড়ছে। অবৈধ দখল উচ্ছেদ ও নিয়মিত খনন করা না হলে বলেশ্বর নদীটি অচিরেই মানচিত্র থেকে হারিয়ে যাবে, এমন শঙ্কাও রয়েছে। আমি আমার ছোটবেলায় এখানে দেখছি স্টিমার চলতো, এখানে নৌকা বাইচ হতো, একটা অন্যরকম পরিবেশ ছিল। নদী অনেক বড় ছিল, কৃষকের খুব সুবিধা হতো এখান থেকে সেচ দেওয়ার জন্য। এই বাড়িঘর হয়েছে সেও নদীর মাঝখানে, প্রায় আধা মাইল বেশি ছিল আড়ে নদী। এখন কতটুকু? 40। স্থানীয়রা বলছেন, নদীর অবৈধ দখল উচ্ছেদ করে খনন করলে লাভবান হবে কৃষক। এই নদী খনন হয় নাই আমার বয়সে, বাপ চাচারও দেখেন। আমি তো এই বলেশ্বর নদী, এখন চাই আমরা এই নদী খনন হোক, আমাকে ফসল যাতে ভালো হয়, এই সরকারের কাছে একটু আবেদন। এখন নদী তো খালের থেকে অদম হয়ে গেছে, এতে তো নৌকো দুন কোনো কিছুই ব্যবহার হচ্ছে না। এই যে না নদী ভরাট করে অনেকে বাড়ি ঘর দুয়ার করে নিয়ে গেছে, তো সব তো খাস জায়গার পরেই। পানি উন্নয়ন বোর্ডের দায় সারা জবাব। নদী দখলের অভিযোগ গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে। চিতলমারী উপজেলার বলেশ্বর নদীতে বর্তমানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক কোনো প্রকল্প নাই। বিভিন্ন অবৈধ দখলের বিষয়টি উঠে আসছে, আমরা এই বিষয়গুলো নজরদারি করছি। বর্তমান সরকারের কাছে স্থানীয়দের দাবি নদী খনন ও সচল রাখা। ডিবিসি নিউজ ডেস্ক। বাবা মার থেকে নেয়া পকেট খরচ বা টিফিনের টাকা বাঁচিয়ে ছিন্নমূল ও দরিদ্র শ্রমজীবীদের বিনামূল্যে ইফতারের আয়োজন করছে গোপালগঞ্জের একদল শিক্ষার্থী। এছাড়াও পটুয়াখালী, ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন স্থানে চলছে বিনামূল্যে ইফতারের আয়োজন। সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর সন্ধ্যায় এমন আয়োজনে ইফতার করতে পেরে খুশি এই মানুষগুলো। গোপালগঞ্জ শহরের এই শিক্ষার্থীরা রোজাদারদের জন্য ইফতারের ব্যবস্থা করে আসছেন। নিজেদের হাত খরচের টাকা বাঁচিয়ে আর পরিবার পরিচিতজনদের থেকে সহযোগিতা নিয়ে এই আয়োজন। প্রথম রোজা থেকে গোপালগঞ্জ শহরের পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইফতারের এই আয়োজন করে আসছে প্রজ্বলিত গোপালগঞ্জ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এমন আয়োজনে খুশি রোজাদাররাও। এটা থেকে আমরা একটা আত্মতৃপ্তি পাই। এটা রমজান মাসে খাওয়ানো, এটা তো সবাই জানে রমজান মাসে খাওয়ানো একটা সব আলাদা আছেই, সেটার আশায় আমরা করি। তাছাড়া আমরা সারা বছর আমরা মানুষদের সেবায় কাজ করি। আজকে ছাত্ররা এই জায়গা একটা ইফতারির আয়োজন করছিল, আমরা সেই ইফতারিতে ডাক দিয়েছে, আমরা আইছি, আমরা ইফতারি করছি, এখানে নামাজও পড়ানো হয়েছে। পটুয়াখালীতে রমজানের প্রথম দিন থেকেই 200 শতাধিক রোজাদারদের জন্য ইফতারের ব্যবস্থা করে আসছে স্বেচ্ছাসেবী সংগঠন পটুয়াখালীবাসী। পুরো অর্থায়ন আসে বিভিন্ন বিত্তবান ও শোভানুদ্দায়ীদের সহযোগিতা থেকে। বিগত বছরগুলোতে বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়েও আপনারা আপনাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, এটা আপনাদেরকে আমরা পটুয়াখালী জেলার পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ জানাই। আমার খুবই একটা ভালো লাগছে, আমার এই পরিবেশটা দেখে আমি রাস্তায় যাই, বাড়ি হয়েছে আমার লোয়ালিয়া, আমি দেখি আমি বইছি এখানে যে একটা এত বড় সুন্দর পরিবেশ, বলার কথা না। এই যে যদি কেউ সহে দেয় তাই বিশ্বাস করবে। ইফতারি করি, আমাদের ভালো লাগে, অনেকগুলো আইটেম দেয়, তাই আমরা প্রতিদিন আসি। প্রতি রমজান মাসে যেন এরা আমাকে খাওয়াইতে পারে। বিকেল হতে ঝিনাইদহ শহরে বেরিয়ে পড়েন সৌভিক পোদ্দার। ঘুরে ঘুরে রোজাদারদের ইফতার করাতে দাওয়াতের প্রচারণা চালান তিনি। রোজা রমজান মাস হলো ইবাদতের মাস, ধর্ম কোনো বিষয় না। আপনারা যে যার স্থান থেকে পারবেন, সে যে কোনো ধর্মের মানুষই হন না কেন, আপনারা এই রোজা রমজান মাসে ঠিকমতো একটা মানুষ ইফতার করতে পারছে কিনা সকল মানুষের উচিত এই খোঁজ খবরটা নেওয়ার।
সারাদিন খাটুনির পর এখানে তৃপ্তির সাথে বিনামূল্যে ইফতার করতে পেরে খুশি শ্রমজীবী মানুষেরা। সারাদিন পরে মনে করেন যে এই স্কুল মাঠে সবাই ইফতারি দিল, খিচুড়ি ভাত আমি ইফতারি করলাম, তাতে আমার খুবই ভালো লাগলো। আমি হলো ভিক্ষি করে খাই, এখানে ইফতারি করলাম, খালাম। ইউথ সাউন্ড ফাউন্ডেশনের সভাপতি জানান, শ্রমজীবী মানুষেরা বিনামূল্যে যাতে ইফতার করতে পারে তার উদ্দেশ্যে এই আয়োজন। দ্রব্যমূল্যের যে উদ্যোগতি, এই বাজার 50 টাকার নিচে কারোর ইফতার হয় না। সেখানে যদি আমরা প্রতিদিন মানুষকে ইফতার করাই, শ্রমজীবী মানুষকে, তাহলে কিছু না হলেও তাদের এক মাসে প্রায় 1500 টাকা সঞ্চয় হয়। এই টাকাটা দিয়ে তারা ঈদের দিন তাদের পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে ঈদটা উদযাপন করতে পারে। রমজান মাস জুড়ে মানবিক ইফতারের এই আয়োজন রোজাদারদের জন্য স্বস্তি নিয়ে আসার পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য নজির। সঞ্জিদুল আলম, ডিবিসি নিউজ ডেস্ক। নেপালের সাধারণ নির্বাচনে পূর্ণাঙ্গ ফলাফলে ভূমিধস জয় পেয়েছে কাঠমান্ডুর সাবেক মেয়র বালেন্দ্র শাহর দল। রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি ঘোষিত ফলাফল অনুযায়ী 275 আসনের মধ্যে আরএসপি এককভাবে 182টি আসন পেয়েছে। এর মধ্যে সরাসরি নির্বাচনে 125টি এবং আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতিতে 57টি আসন পেয়েছে দলটি। 2/3 আসন থেকে মাত্র 2 আসন কম পেয়েছে তরুণদের এই দল। এই বিশাল জয়ের মধ্য দিয়ে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে শাহের দল। এবারের নির্বাচন ছিল নেপালের জেনজি প্রজন্মের নেতৃত্বে বিক্ষোভের পর প্রথম জাতীয় ভোট। গত সেপ্টেম্বরে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে নামলে তৎকালীন সরকারের পতন ঘটে। চলতি বছরের 5ই মার্চ হয় নেপালের সংসদীয় নির্বাচন। মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা বাড়ছে। ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপে সামরিক হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দ্বীপটির সব সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, তবে এখন পর্যন্ত তেল অবকাঠামো অক্ষত রাখা হয়েছে। ইরানের উপসাগরীয় অঞ্চলে অবস্থিত খার্ক দ্বীপ দেশটির তেল সংক্রান্ত অর্থনীতির অন্যতম প্রধান কেন্দ্র। ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্র দ্বীপটির সব সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, তবে তিনি বলেছেন জ্বালানি তেলের কোনো অবকাঠামো ধ্বংস করা হয়নি। বিশ্লেষকদের মতে ইরানের মোট তেল রপ্তানির প্রায় 90%ই এই দ্বীপের মাধ্যমে হয়। এখান থেকে তেলবাহী জাহাজগুলো হরমুজ প্রণালী হয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছায়। বিশেষজ্ঞরা বলছেন খার্ক দ্বীপের সামরিক হামলা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে ও বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতা তৈরি হতে পারে। অন্যদিকে শনিবার সকালে লেবাননে ইসরায়েলি হামলায় চিকিৎসক, নার্স ও প্যারামেডিক সহ 12 জন নিহত হয়। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলতে থাকায় উপসাগরীয় অঞ্চলে উদ্বেগ বাড়ছে। কাতার ও বাহরাইন সহ কয়েকটি দেশ বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সতর্কতা দিয়েছে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র ঘোষণার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যে আগুনের সূত্রপাত 2026 সালে এসে তা রূপ নিয়েছে এক ভয়াবহ আঞ্চলিক মহাযুদ্ধে। আরব ইসরায়েল দ্বন্দ্ব এখন আর শুধু গাজা বা পশ্চিম তীরে সীমাবদ্ধ নেই, বরং ইরান ইসরায়েল সরাসরি সংঘাত বিশ্বকে ঠেলে দিচ্ছে চরম অস্থিরতার দিকে। মাঝখানের 8 দশকে এ অঞ্চল জুড়ে ছিল রক্তক্ষয়ী ইতিহাস। ব্রিটিশ শাসনের অবসানের পর মধ্যপ্রাচ্যের মানচিত্রে জন্ম নেয় ইসরায়েল। জন্মের পরই যুদ্ধে জড়ায় দেশটি, আর সেই সাথে শুরু হয় অস্তিত্বের লড়াই। জর্ডান, মিশর, সিরিয়ার সম্মিলিত শক্তির বিরুদ্ধে সেই যুদ্ধে জয়ী হয়ে ইসরায়েল শুধু টিকেই থাকেনি, দখল করে নেয় ফিলিস্তিনিদের বিশাল জনপদ, যা ইতিহাসে নাকবা বা চরম বিপর্যয় হিসেবে চিহ্নিত। তবে মানচিত্রের সবচেয়ে বড় বদল আসে 1967 সালের 6 দিনের যুদ্ধে। চোখের পলকে গাজা, পশ্চিম তীর, গোলান মালভূমি আর পূর্ব জেরুজালেম চলে যায় ইসরায়েলের নিয়ন্ত্রণে। এরপর 1973-এর ইয়ম কিপুর যুদ্ধ আরব দেশগুলোর আত্মবিশ্বাস ফেরালেও দীর্ঘমেয়াদী শান্তির স্বপ্ন অধরাই থেকে যায়। 90-এর দশকের অস্লো চুক্তি কিছুটা আশার আলো দেখালেও দুই রাষ্ট্র সমাধান আলোর মুখ দেখেনি, বরং 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া গাজা যুদ্ধ পরিস্থিতিকে নিয়ে যায় পয়েন্ট অফ নো রিটার্নে। ধ্বংসস্তূপে পরিণত হয় গাজা উপত্যকা, প্রাণ হারায় হাজার হাজার নিরীহ মানুষ। যুদ্ধের ময়দান এখন গাজা ছাড়িয়ে লেবানন আর সিরিয়ায়। হিজবুল্লাহর সাথে সীমান্ত সংঘর্ষ এখন রূপ নিয়েছে পূর্ণাঙ্গ যুদ্ধে। বৈরুতের আকাশে এখন নিয়মিতই উড়ছে ইসরায়েলি যুদ্ধবিমান।
সবচেয়ে আশঙ্কার বিষয় ইরান ইসরায়েল সরাসরি সংঘাত। ইরানের স্পর্শকাতর স্থাপনাগুলো লক্ষ্য করে ইসরায়েলি ও মার্কিন যৌথ হামলা মধ্যপ্রাচ্যকে এক মহাযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। লোহিত সাগরে হুতিদের তাণ্ডব আর হরমুজ প্রণালী বন্ধের হুমকি বিশ্ব অর্থনীতিতে তুলছে নাভিশ্বাস। 8 দশক আগে শুরু হওয়া সেই ভূরাজনৈতিক লড়াই আজ পারমাণবিক শক্তিধর দেশগুলোর শ্রেষ্ঠত্বের লড়াইয়ে রূপ নিয়েছে। ইতিহাসের চাকা ঘুরছে রক্ত আর বারুদের গন্ধে, যার শেষ কোথায় তা এখনো অজানা। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।